সেনাবাহিনীর দায়িত্ব কিন্তু একটি দলকে প্রোটেকশন দেওয়া না, সেনাবাহিনীর দায়িত্ব দেশের জনগণকে প্রোটেকশন দেওয়া। এট দ্য সেম টাইম সেনাবাহিনী যদি বিএনপি কে প্রোটেকশন দিত, সেনাবাহিনী যদি একটি বাম দলকে প্রোটেকশন দিত, আজকে একটি বাম দল এনসিপির বিরুদ্ধে কথা বলার জন্য শাহবাগে দাঁড়াতে পারে কিনা? পারবে না, কোনোদিনই পারবে না। তো সেনাবাহিনী যদি প্রোটেকশন দিতে হয় জনগণকে, তাহলে সব পার্টিকে প্রোটেকশন দিতে হবে। এই পার্টিকে প্রোটেকশন দেওয়া মানে হচ্ছে, আমি আগেই যেটা বলেছি, যে এই সেনাবাহিনী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি, আমি অল্প কথায় সেরেছি, সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসি ধরেই নিয়েছে যে এটা হচ্ছে আমাদের আপকামিং গভর্নমেন্ট, এনসিপি হচ্ছে আমাদের আপকামিং গভর্নমেন্ট। সুতরাং এখন থেকে যদি আমরা এদের গুড বুকে থাকি, তাহলে আমাদের প্রমোশন, আমাদের টাকা পয়সা, আমাদের সুযোগ সুবিধা, এভরিথিং সিকিউরড হবে। এবং এটা সরকারের নির্দেশ, আপকামিং গভর্নমেন্টকে প্রোটেকশন দেওয়া সরকারের নির্দেশ। আপকামিং গভর্নমেন্ট কিভাবে, সেটির জন্য আমি আমার মাত্র 3টি লাইন ব্যয় করব। একটা হলো আওয়ামী লীগ তো মাইনাস, বিএনপি কেও মাইনাস করে দেওয়া হবে। বিএনপি যদিও এখনো স্বপ্ন দেখছে আপনার কার্পেটে বসে বসে, যে ফ্লাইং কার্পেট, এই কার্পেটে উড়ে উড়ে এসে তারা নির্বাচনে যাবে এবং জয়ী হবে, ক্ষমতায় যাবে, ওটা টোটালি একটা হচ্ছে দিবাস্বপ্ন। জামাতকেও তারা একসময় মাইনাস করবে, জামাতকে মাইনাস করে সেকেন্ড পজিশনে রাখবে এবং এই এনসিপি কে তারা নিয়ে আসবে সংসদের অন্যতম শক্তিশালী দল হিসেবে, অর্থাৎ শাসক দল হিসাবে। এই যে মেটিকুলাস ডিজাইন করা, এই ডিজাইনের বাইরে সেনাবাহিনীও যেতে পারবে না, পুলিশও যেতে পারবে না। পুলিশ আগামী 3 বছর পরেও বলবে যে আমরা এখনো বিশৃঙ্খল অবস্থায় আছি, আমাদের লোকজন ফেরে নাই, আমাদের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব না। তো কতদিন আপনি কতদিন সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে গ্রামে গঞ্জে মিটিং করবেন? আপনার তো এতদিন তো পারবেন না আপনি। কিন্তু আপনাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে এই জন্য যে আপনার তো ভোট দরকার হবে না, আপনার ভোট দরকার হবে না, আপনাকে এমন একটা ডিজাইন করে ক্ষমতায় বসানো হবে যে আগেই আমরা আপনাকে ধরে নিচ্ছি যে আপনি হচ্ছেন আমাদের ভাবি সরকার, এনসিপি হচ্ছে আপকামিং গভর্নমেন্ট। তো বিএনপি কি সেটা অনুধাবন করতে পারছে? পুলক ঘটক, মঞ্জু ভাই বললেন যে পারছে না, কিন্তু ধরেন বিএনপি তাহলে সেটা কিভাবে করে গ্রহণ করবে? তার কর্মীরাই বা কি ধরনের ব্যবস্থা নেবে? এবং আজকে আওয়ামী লীগ গোপালগঞ্জের মাধ্যমে, আমি জানি না আওয়ামী লীগ কতখানি এখানে যুক্ত ছিল, কিন্তু গোপালগঞ্জ তো আওয়ামী লীগের একটি ঘাঁটি, সেখান থেকে তারা যেই শক্তি প্রদর্শন করলো, এটি কি বার্তা দিচ্ছে? পুলক ঘটক। বিএনপি বুঝতে না পারার কোনো কারণ নাই, কিন্তু এই আপনার এই প্রোগ্রামে এসে সম্ভবত আজিজ ভাই বলেছিলেন যে বিএনপি ফাটাবাসের মধ্যে আছে। বিএনপি চিন্তা করতেছে যে আমরা যদি এদেরকে বেশি চাপ দেই, আর সেনা সমর্থিত বর্তমান যে সরকার, এটা মিডিয়া বলতেছে না, আগে যেমন ইউনূস সাহেবের আগে আরেকবার এই যে 2011 সরকারকে সেনা সমর্থিত সরকার বলা হতো, ওইটার একটা কিন্তু বৈধতা ছিল, তবুও এটা তাও নেই, সম্পূর্ণই সেনা সমর্থিত সরকার, সেনাবাহিনীর সমর্থন নেই, এই ইউনূস সাহেব কালকেই নেই, এর কোনো বৈধতাই নেই, কোনো বেসলেস একটা গভর্নমেন্ট আছে। তো এইটাকে কয়েক ধরনের সহায়তার উপর টিকে আছে, সেনাবাহিনী ধরে রেখেছে, সমর্থন দিয়েছে, ওরা টিকে আছে, আর কোনো তো নেই। আর একটা হচ্ছে যে বিএনপির মতোই যে রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দল, জামাত এর সঙ্গে নিজের ভাগ্য জড়িয়ে নিয়েছে, আর বিএনপি হচ্ছে যে যেভাবেই হোক যদি এদের হাত দিয়ে একটা ইলেকশন হলেই তো আমি ক্ষমতায় যাবো, বিএনপির বিশ্বাসটা এরকম। এখন যদি ইলেকশনটা, এরা তো যে কোনো ধানাই পানাই করে ইলেকশনটা নষ্ট করতে যাচ্ছে, ইলেকশনটা যাতে না হয়, এই যে যা গতকালও ঘটে এতগুলো মানুষের প্রাণহানি ঘটিয়েছে, সেটাও তো উদ্দেশ্য যে ইলেকশনটাকে বানচাল করা। বিএনপির তো সেক্ষেত্রে আর এক সমস্যা, যে ইলেকশন যদি না হয়, ইলেকশনটা এদের সাথে থাকে। আর এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এরা সমন্বিত হবে, এদের এনিমি তো ইউনূস না, এদের প্রতিপক্ষ তো এনসিপি না বা আর্মিও না, এদের সঙ্গে অতীতের ইতিহাসও তাই, এরা হচ্ছে এদেরকে সাথে রেখে, এদের প্রতিপক্ষ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ, আওয়ামী লীগ হচ্ছে তাদের মূল প্রতিপক্ষ। তো এইখানে যদি যে বিরোধটাই হোক, তাহলে তো প্রতি মুহূর্তের ভয় যে আওয়ামী লীগ আবার ব্যাক করবে, এটা একটা ভয়। আর একদিকে ভাবছে যে সেনাবাহিনী সরাসরি এই সেনা সমর্থিত না হয়ে সরাসরি সেনাবাহিনী সরকার হয় কিনা, বা সেনাবাহিনী কালকেই রাষ্ট্রপতিকে বলে যে স্যার আপনি স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেন, জরুরি অবস্থা ঘোষণা করেন, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেয় কিনা, সবার জন্য অনুকূল একটা এনভায়রনমেন্টাল একটি সরকার গঠন, এই ভয়গুলো তো তাদের মধ্যে কাজ করতেছে। রাজনীতির হিসাব নিকাশ তো একটা না। আরেকটা হচ্ছে যে
দেখেন যে কথাগুলো আমরা বলতে পারছি না, মানে মিডিয়ার এই যে আমরা যেমন ধরুন বলতে পারছি না যেটা সেনা সমর্থিত সরকার, সঙ্গে সঙ্গে এই গতকালের আপনার আমি ভিডিওটা আপনি এখানে লাইভ হওয়ার আগে দেখিয়েছেন আমাদেরকে, কিন্তু লাইভ হওয়ার পরে দেখাননি। একটা ছেলেকে যে রমজান 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 নামে যে ছেলেটাকে তুলে নিয়ে গেল পুলিশ। ওটা আমরা লাইভ দেখিয়েছি আপনাদেরকে। আমি কিন্তু পরশুদিন প্রায় সারা দিন পুরোটা প্রতিটা ঘটনা আমি লাইভ দেখিয়েছি এবং ছেলেটাকে তুলে নিয়ে গেল। এটা অনলাইনে অ্যাভেলেবল ভিডিওটা একেবারেই পরিষ্কার যে আমার এখানেও যখন ঘটনাগুলি ঘটছিল তখন আমি লাইভ করছিলাম আর কি, তখন আমি লাইভে দেখিয়েছি ঘটনাগুলো। তাকে পুলিশ ধরে নিয়ে গেল। লাইভে যাওয়ার পরে দেখাননি, লাইভের আগে আমাদেরকে দেখিয়েছেন, আমরা যখন লাইভে ছিলাম না চালু হওয়ার আগে। আমি কথাটা কেন বলছি যে এই যে ছেলেটাকে মেরে ফেললো, নিয়ে গেল 5 মিনিট পরে গুলি করে মারলো আড়ালে নিয়ে গিয়ে, এখন এই যে কে মারলো এটা তো পুলিশ নিয়ে গেছে, আর্মি মেরেছে আমি তো বলতে পারি না, আর সেনাবাহিনী সবাই যে মেরেছে এটার সঙ্গে সমর্থকটাও তো না। এই ব্যাপারগুলো কিন্তু টানাপোড়েন ভিতরে অনেক রকমই আছে, এটাকে তো সবাই ভালোভাবে এই ভিডিওটি এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে এই রমজানকে আমরা দেখবো যে তার লাশ পাওয়া যাচ্ছে, তার ভাগ্নে মানে মামা লাশ নিয়ে যাচ্ছে, এই যে তার মামাটা হাউ করে খাচ্ছে, কিছুক্ষণ পরেরই দৃশ্য এটা, গুলি করে মেরে ফেলেছে। এবং ছাত্রলীগের ছেলে না, ছেলেটা রাজমিস্ত্রির কাজ করতো, ওই যে কি বলে এটা মোজাইক তো না, এখন কি লাগানো হয়, টাইলস, এই টাইলসের মিস্ত্রি, সহযোগী মিস্ত্রি ছিল। একটা নিরীহ মানুষকে তুলে নিয়ে গেল, একবারে বোকার মতো, ছেলেটা বলতেও পারতেছে না, মারতেছে, থাপ্পড় দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তারপর কিছুক্ষণ পরে লাশ দিল। এবং আজকের এদের বিবৃতি হচ্ছে, পুলিশ বিবৃতি দিয়ে বলেছে যে এই লাশগুলো কিন্তু আমরা দেখেছি যে অনলাইনে, এখনকার যুগে না, এই একটা কথা এখানে বলে নেই যে সকল কিছুর পরেও, আমি আওয়ামী লীগ আমলেও বলতাম, এইটা এখনকার আমলেও বলি, মিডিয়া অতীতের যে কোনো অবস্থান হচ্ছে একটা শক্তিশালী অবস্থান আছে। সেটা কিরকম অবস্থান? এই যে আপনি আমি মিডিয়াতে আছি না, এই ইন্টারনেট, এই মোবাইল, মানে টেকনোলজি এমন জায়গায় নিয়ে গেছে যে আপনি চাইলেও প্রথম আলো নিউজ করেনি, টেলিভিশন নিউজ করেনি, কি হয়েছে মানুষ কিন্তু দেখেছে। এখন আর কোনো সংবাদ কেউ গোপন করার কোনো সুযোগ নাই। মঞ্জুরুল হক, আমাকে যদি একটু বলতেন, এইটা যখন পরিস্থিতি, তখন ধরেন আমরা কিন্তু গত 4-5 দিন ধরেই বলছিলাম যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গোপালগঞ্জ একটা খুবই স্পর্শকাতর জায়গা, বঙ্গবন্ধুর সমাধি সেখানে, এবং এটি অনেকেরই তীর্থস্থান। এটি শুধুমাত্র শুধু রাজনৈতিক আওয়ামী লীগের এলাকা ঘাঁটি এরকম না বলে, এটা বাংলাদেশের অসংখ্য মানুষ যারা রাজনীতি করেন না, রাজনীতি সচেতন, কিংবা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, কোনো রাজনীতির সঙ্গে সম্পর্ক নাই, তাদেরও তীর্থস্থান এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তো তারা আগে থেকে ঘোষণা দিয়েছিল যে টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধুর সমাধি তারা উৎখাত করবে, রাইট? এবং সারা বাংলাদেশে তারা পদযাত্রা করলো, আর গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ ফর গোপালগঞ্জ, যা ওখানকার স্থানীয়দেরকে এক ধরনের উত্তেজিত করেছে বলে কিন্তু আমার এই শোতে আমার সব অতিথিরা এসে বলে গেছেন যে সরকারের উচিত আগে থেকে জায়গাটাকে নিয়ন্ত্রণ করা। তারা সেটি করলো না, বরং তারা সকালবেলায় যে ইউএনওর গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এগুলো কারা করলো? এগুলো কিন্তু এখন পর্যন্ত বের হয়নি, প্রকাশ পায়নি। এগুলো কি মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা মঞ্জুরুল হক? ডেফিনেটলি অংশ। যেমন ধরুন যে আপনি ডক্টর ইউনূস যখন বিদেশিদের কাছে ব্যাখ্যায় বলেন যে পুলিশ যখন ভদ্রমহিলা তাকে জিজ্ঞেস করলেন যে 32 নম্বর ভাঙা হলো, আপনার ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইনঅ্যাক্টিভ ছিল কেন? তো উনি চাট করে জবাব দিয়ে দিলেন যে পুলিশ কিছু করার ক্ষমতা ছিল না, পুলিশের শক্তি ছিল না, পুলিশ বিশৃঙ্খল অবস্থায় আছে। এটা একটা ডিপার্টমেন্টকে উনি ব্লেম করে দিলেন, তার নিজের একটা ডিপার্টমেন্টকে উনি একটি বিদেশি সাংবাদিকের সামনে প্রকাশ্যে ব্লেম করে দিলেন, তাই না? যে পুলিশ এটা পাচ্ছে না। পুলিশ না পাচ্ছে না, সেনাবাহিনী কেন পারলো না? সেনাবাহিনী করলো না। সেনাবাহিনীকে কয়েকজন টোকাই বললো, ভুয়া ভুয়া করে গালিগালাজ করলো, সেনাবাহিনী চুপচাপ দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে ভাঙা দেখলো, ভাঙা উপভোগ করলো, গালিগালাজ শুনলো, তারপর চলে আসলো। সেনাবাহিনীকে এরপরে অনেক ট্রল করা হয়েছে সামাজিক মাধ্যমে, সেনাবাহিনী চুড়ি পরুক, সেনাবাহিনী শাড়ি পরুক,
এরকম ট্রল করা হয়েছে। কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে এই যে নীরবতাগুলো, হিরণ্ময় নীরবতা, এই হিরণ্ময় নীরবতা হচ্ছে বিশেষ বিশেষ জায়গার জন্য হিরণ্ময় নীরবতা, আর বিশেষ জায়গায় গেলে এরা সাংঘাতিক রকম কঠোরতা দেখাবে, এবং সেই কঠোরতা পাকিস্তানি সেনাবাহিনীকে পর্যন্ত হার মানাতে পারে। কারণটা হচ্ছে ওই ইডিওলজির জায়গা, যে ইডিওলজির জায়গায় 1975 সালের পর থেকে প্রতিটি সরকার সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীতে এই ইডিওলজির যে ইমপিচমেন্ট ঘটিয়ে মানে বিপণন ঘটিয়ে এটাকে বিকাশ করেছে, সেই বিকাশ একেবারে সেই 75 সালের পর থেকে জিয়া থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবাই করেছে। কেউ দায় মুক্তি নিতে পারবেন না যে আমি কম করেছি, শেখ হাসিনাও দায় মুক্তি পাবে না যে আমি মৌলবাদীদেরকে প্রশ্রয় দেই নাই, দিয়েছেন। তবে অন্যদের সাথে শেখ হাসিনার তুলনা হচ্ছে যে শেখ হাসিনার আমলে মৌলবাদীদেরকে কোলে টেনে নিয়েছেন, পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাক্টিভ থেকেছে, সেনাবাহিনী অ্যাক্টিভ থেকেছে, পুলিশের বিশেষ ফোর্স অ্যাক্টিভ থেকেছে, তাদেরকে জেলে ভরেছে। আর পার্থক্যটা হলো এই জায়গায় যে এখন তারা সরকারে আছে এরকম একটি রোল প্লে করছে, সরকারে না থেকেও তারা এখন সরকারে আছে এরকম একটি রোল প্লে করছে। এই টোটাল জিনিসটা সবগুলো সাজানো। ওয়াকার সাহেবের 3 তারিখের ওই দরবার, 5 তারিখের বক্তব্য, জামাতের নাম প্রথম বলা, সেটি যেমন সাজানো মেটিকুলাস ডিজাইনের অংশ, তেমনি গতকালকে তার অনুমতি ছাড়া, তার গ্রিন সিগন্যাল ছাড়া সেনাবাহিনী নিরস্ত জনগণের উপরে গুলি করবে, যে সেনাবাহিনী মবের উপরে গুলি করে নাই, যে সেনাবাহিনী কুৎসিত গালি খেয়ে গালিদাতাকে থাপ্পড় দেয়নি, সেই সেনাবাহিনী একটা লুঙ্গি পরা টাইলস মিস্ত্রি অমুক তমুক নারী শিশুর উপরে গুলি করবে, 4 জনকে মেরে ফেলবে। এটা হতে পারে না, সব প্ল্যানে করা। এই প্ল্যানটার মূলে হচ্ছে 3 আগস্টে তারা একটি ডিক্লারেশন দেবে, 3 আগস্টে তারা একটি জুলাই ঘোষণার ডিক্লারেশন দেবে জাতীয় প্রেস আপনার শহীদ মিনারে। ওই ডিক্লারেশনটার পরে তাদের একটি আশঙ্কা হচ্ছে ওই ডিক্লারেশনটার আগেই সেনাবাহিনী প্রেসিডেন্টকে দিয়ে ইমার্জেন্সি জারি করাতে পারেন। ওয়াকারুজ্জামান প্রেসিডেন্টকে দিয়ে ইমার্জেন্সি জারি করাতে পারেন, এরকম একটি আশঙ্কা তারা করছে। কেননা ওই যদি 3 তারিখে ঘোষণাটি হয়ে যায় এবং সংবিধানের ওপরে যদি এই যে তাদের যে জুলাই ঘোষণাপত্র যদি রিপ্লেস করা যায়, রিপ্লেস করলেই প্রেসিডেন্টকে এবং সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য তারা আইনি বৈধতা পেয়ে যাবে, স্টেট আইনি বৈধতা পেয়ে যাবে। তো সেই আইনি বৈধতা পেয়ে গেলে প্রেসিডেন্ট যেমন নেই হয়ে যাবেন, ওয়াকারুজ্জামান সাহেবও নেই হয়ে যাবেন। তো ওয়াকারুজ্জামান সাহেব নিজেকে আইনের হাতে তুলে দেবেন না দেশ ছাড়বেন, এটার থেকে বড় না যে তিনি তার আগেই জরুরি আইন ঘোষণা করে নিজের খুঁটি মজবুত করবেন। তিনি যেন জরুরি আইন ঘোষণা করতে না পারেন সেই জন্য অফিসিয়ালি করা হচ্ছে যে মন্ত্রীদের পারমিশন ছাড়া জরুরি আইন ঘোষণা করতে পারবে না সেনা প্রেসিডেন্ট, এরকম একটি অর্ডিন্যান্স জারি করা হয়েছে। আর আনঅফিসিয়ালি করা হচ্ছে গোপালগঞ্জের মতো ভায়োলেন্স, যে ভায়োলেন্সের কারণে 3 তারিখে আগে সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা করার কোনো সুযোগ যেন না পায়।